Recording is on. তো আমরা লাস্ট ক্লাসে জেনারেলাইজড টর্ক ইকুয়েশন এবং তার সঙ্গে ইকুইভ্যালেন্ট সার্কিটটা করেছিলাম। তো আমি বলেছিলাম যে শুধুমাত্র জেনারেলাইজড টর্ক ইকুয়েশন করলে হবে না, তার সঙ্গে আমাদের স্টার্টিং টর্ক, রানিং টর্ক, ম্যাক্সিমাম টর্ক এগুলো জানতে হবে। তো আমি একটা টোটাল পিডিএফ তৈরি করেছি, আমি সেটা থেকেই পড়াবো। তো শুরু করছি। সবাই দেখতে পাচ্ছি স্ক্রিনটা? একটু রেসপন্স কর। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। তো স্টার্টিং টর্ক, আগের দিন আমরা মেইন টর্ক ইকুয়েশন করেছিলাম, এবারে আমরা কি করব? স্টার্টিং টর্ক, টর্ক এট সিনক্রোনাস স্পিড, দ্যাট ইজ দ্য রানিং টর্ক। এবার প্রশ্ন হচ্ছে, ইন্ডাকশন মোটর তো সিনক্রোনাস স্পিডে ঘোরে না, কিন্তু আমি যদি ধরে নিই ঘুরছে, তাহলে টর্কটা কত হবে? প্রত্যেকটা আমি একটা একটা করে বলবো, খুব ভালো করে শুনবি। এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল আসবে, পুরোটাই কিন্তু ডিডাকশন, ঠিক আছে? তো ফার্স্ট স্টার্টিং টর্ক, আমরা এই যে আলাদা আলাদা টর্ক ইকুয়েশন গুলো করছি, স্টার্টিং টর্ক, রানিং টর্ক, ম্যাক্সিমাম টর্ক, এই সবকটা ইকুয়েশনের জন্যই রেসপন্সিবল কে? স্লিপ। একটা কথা মনে রাখবি, ডিফারেন্ট টাইপস অফ টর্ক আমরা পাচ্ছি, ডিফারেন্ট টাইপস অফ মানে স্টেটাস তৈরি হচ্ছে ইন্ডাকশন মোটরের অ্যাকর্ডিং টু দ্য টর্ক। ইট ইজ অনলি ডিউ টু দ্য স্লিপ। স্লিপ শুধুমাত্র চেঞ্জ হওয়ার জন্যই এত ঘটনা ঘটছে। At the starting, the value of sleep is 1. স্লিপের ভ্যালু কত স্টার্টিং এ? 1. কেন 1? স্টার্টিং কন্ডিশনে রোটার স্পিডের ভ্যালু কত? 0। তাহলে স্লিপ কত হবে? 1 হবে। আমি আরেকবার দেখিয়ে দিই, ক্লাস থেকে যখন বেরোবি তখন যেন পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার থাকে। মুখস্থ করে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হবে না, আমি বারবার বলেছি, বিশেষ করে ইন্ডাকশন মোটর। হ্যাঁ বল, কি বলছিস? আচ্ছা মাইকটা অফ কর, কারোর জন্য মাইকটা অন করা আছে, সবাই মাইক অফ করবি। স্টার্টিং টর্কের ইকুয়েশন কি? আচ্ছা টর্ক আমরা স্লিপ ইকুয়ালস টু কি জানি? s ইকুয়ালস টু ns মাইনাস nr বাই s। তাহলে স্টার্টিং মানে কি? যখন মোটরটা থেমে আছে, at the starting or at the standstill condition, at the ভালো আছো? ভালো আছেন? এই কে রে কথা বলছিস? আমি যে বারবার বলছি যে মাইকটাকে অফ করতে, আমি ক্লাস থেকে বার করে দেবো কিন্তু। কে কথা বলছে? ক্লাসের মধ্যে যদি কারোর কোনো কোয়েশ্চেন করার থাকে, আগে জিজ্ঞেস করবি, করে কোয়েশ্চেন করবি। আগে ডিসিপ্লিন মেনটেন কর, তারপর ক্লাস করবি। ইনডিসিপ্লিন হলে ক্লাস করার কোনো প্রয়োজন নেই, ক্লাস থেকে বেরিয়ে যেতে পারিস। আমি ইনডিসিপ্লিন একদম আমি টলারেট করব না। কোয়েশ্চেন করার থাকলে জিজ্ঞেস করে কোয়েশ্চেন করবি। অল থিংস শুড বি ইন প্রপার ওয়ে। সো অ্যাট দ্য স্ট্যান্ডস্টিল কন্ডিশন n equals to 0। প্রথম কথা, অ্যাটেন্ডেন্স একদম পুয়ার।
এইভাবে যদি চলতে থাকে তাহলে আর কোনো কিছু শেখা হবে না, খুব খারাপ কন্ডিশন। তাহলে 0 যদি হয় স্ট্যান্ড স্টিলে, তাহলে s ইকুয়ালস টু কত হচ্ছে? 1 হচ্ছে। বোঝা গেছে তো s ইকুয়ালস টু কেন 1? আচ্ছা, তাহলে স্টার্টিং টর্ক কি? at starting s equals to 1, therefore starting torque may be obtained by putting s equals to 1। তাহলে আমরা কি করব? সিম্পলি কি করব, s এর জায়গায় যেটা ছিল উপরে একটা s গুণ টর্ক ইকুয়েশন, আমি আর টর্ক ইকুয়েশনে ফিরে যাচ্ছি না, তোরা জানিস একই জিনিস বারবার বললে রিপিট করলে সিলেবাসটা এগোতে পারবো না আমি। তাহলে টিডিএসটি, টিডি মানে কি? টর্ক, এসটি মানে কি? আমার স্টার্টিং টর্ক। তো ইকুয়ালস টু কি হচ্ছে? এসটা যদি 1 হয় উপরে এস 1 গুণ হয়ে যাচ্ছে 3 e20 স্কয়ার r2 বাই 2 পাই ns ইনটু r2 স্কয়ার প্লাস x20 স্কয়ার। তাহলে এখানে e20 আর x20 কি কে বলতে পারবে? e20 কেন বলছি আর x20 কেন বলছি সব বলা হয়েছে এর আগে। e20 মানে the induced EMF in the rotor at standstill condition। যখন রোটারটা থেমে আছে তখন কি হচ্ছে? আমার স্টেটর আর রোটারের মধ্যে তৈরি হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কি করছে? রোটারের ওয়াইন্ডিংকে বা কন্ডাক্টরকে কাট করছে। যেই রোটার কন্ডাক্টরকে কাট করছে রোটারের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। দ্যাট ইজ দ্য ইনডিউসড EMF at standstill condition of rotor and e20 স্কয়ার পাচ্ছি যেটা আমরা, এটা টর্ক ইকুয়েশন থেকে পেয়েছি, সেখানে আমরা e2s লিখেছিলাম। বেসিক্যালি e2s মানেই হচ্ছে s ইনটু e20। মনে করে দেখ আমরা যখন এই ভোল্টেজ গুলোর ডিফারেন্স, ভোল্টেজ ডিফারেন্স ইম্পিডেন্স করেছিলাম, যখন আমরা পিপিটিটা নামিয়ে পরে আরেকবার দেখাবো, ওগুলো করানো হয়ে গেছে, তখন আমরা বলেছিলাম যে s e20 মানেই হচ্ছে e2s। এস মানে কি? যখন মোটরটা ঘুরছে, যখন স্লিপ চলে আসছে, আর যখন মোটর থেমে আছে তখন স্লিপের ভ্যালু কত? 1। তাহলে e20 মানে কি? দ্য ইনডিউসড ইএমএফ ইন দ্য রোটার সার্কিট অ্যাট স্ট্যান্ডস্টিল। r2 মানে কি? দ্য রেজিস্ট্যান্স অফ দ্য রোটার সার্কিট। এবারে রেজিস্ট্যান্স স্ট্যান্ডস্টিল কন্ডিশনেও যা হবে রোটেটিং কন্ডিশনেও তাই হবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দ্যাট ইজ x20 এটা চেঞ্জ হবে। এটা মানে কি? r20 স্কয়ার প্লাস x20 স্কয়ার মানে কি? এটা z স্কয়ার, ঠিক আছে? যেটা হচ্ছে আমার z20 স্কয়ার, মানে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে ইম্পিডেন্স। প্রশ্ন আসছে যেটা এখানে, ওই যে r বাই z টা কেন এসেছে? যে r2 বাই z2 এসেছিল, মনে করে দেখ, কারণটা এখানে cos phi এসেছে একটা এই মেইন টর্ক ইকুয়েশনে। আমি আর মেইন টর্ক ইকুয়েশনে ফিরে যাচ্ছি না। তো x20 টা হচ্ছে কি? স্ট্যান্ড স্টিল কন্ডিশনের রিঅ্যাকট্যান্স। এবার রিঅ্যাকট্যান্স স্ট্যান্ড স্টিল কন্ডিশনে একরকম হবে আর রানিং কন্ডিশনে একরকম কেন হবে? রিঅ্যাকট্যান্স কেন চেঞ্জ হবে? রিঅ্যাকট্যান্সটা কি? x ইকুয়ালস টু কি? 2 পাই f ইনটু l। এবারে স্টার্টিং কন্ডিশনে বা স্ট্যান্ড স্টিল কন্ডিশনে আমি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু বলছি x20। না বুঝলে কিন্তু কিচ্ছু হবে না। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এই পার্টগুলো এত সোজা নয়, এগুলো বুঝতে হবে, পুরোপুরি নিউমেরিক্যাল। ভুলে যা, আমি বলে দিচ্ছি, মেশিন 1 এ যাও বা থিওরি এসছে, মেশিন 2 এ থিওরি আসবে না পরীক্ষায়, খুব কম। শুধু থিওরি লিখে পাস করাও যাবে না। পাস করার মার্কস যে 40 মার্কস, এটা আসবে না যদি শুধু থিওরি পড়িস। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। যত উপরে উঠবি দেখবি অঙ্ক, ও থিওরি কিছু নেই। তাহলে x20 ইকুয়ালস টু কি? এই x20 হচ্ছে কি? স্ট্যান্ড স্টিল কন্ডিশনে ইনডিউসড ইএমএফ। তাহলে এটা ইকুয়ালস টু কি? এটা ইকুয়ালস টু 2 পাই fl। এবারে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে যখন মোটরটা থেমে আছে সেই অবস্থায় ফ্রিকোয়েন্সির ভ্যালু কত? f এর ভ্যালু কত? f ইকুয়ালস টু কি? সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তোদের কন্ডিশন তো ভীষণ খারাপ। আমি মানে এই যে
শনিবার করে যে ক্লাসটা হয় সেখানে আমি যেটুকু বুঝতে পারছি ভীষণ খারাপ। মানে তোরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেসিকেই ঢুকতে পারিসনি এখন অব্দি, বা এবং এটার কারণ হচ্ছে পড়াশোনার দিকে একদম ডিটাচ থাকা। কেউ বই খুলিস না। আমি এখানে একজন কি দুজন আছে যারা একটু আধটু বই খুলে, আর কেউ জানেও না। মানে তাদের পাশে একটা সার্টিফিকেট আসবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর বেশি কিচ্ছু আসবে না। তখন তোরা বলি আমরা চাকরি পাচ্ছি না কেন? চাকরি পাওয়ার মতো নিজেরা যোগ্য হয়েছিস যে চাকরি পাবি? তোদের মধ্যে সে যোগ্যতা আছে চাকরি পাওয়ার? তোরা নিজেদেরকে একবার আয়নার সামনে দেখ, তোরা কি জানিস, বেসিক নলেজটা কতটুকু? আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, 4-5খানা ছেলে ছাড়া আর কেউ বই খোলে না, বই নোটস এসব খোলেই না। আর অনলাইন এখন তো আরো সুবিধা হয়ে গেছে, ঠিক আছে? প্রচুর এক্সকিউজ রয়েছে, প্রচুর এক্সকিউজ। এইভাবে চললে খুব মুশকিলে পড়বি। যেটা বলছি তোদের ভালোর জন্য বলছি। এখন শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু বুঝতে পারবি খুব বেশি দিন সময় নেই আর হাতে, তারপরেই বুঝতে পারবি। আজ থেকেই যদি না শুরু করিস, কারণ একটার পর একটা জিনিস এগিয়ে যাচ্ছে, তোরা পিছিয়ে পড়ছিস। এই যেটা পিছিয়ে পড়লি এটা কিন্তু আর সেকেন্ড বার সম্ভব নয়। যে সাবজেক্টটা ভাবলি আজকে পড়িনি, ঠিক আছে আমি 1 বছর পর পড়ে নেবো, দ্যাট ইজ নট পসিবল। কোনোদিন পসিবল না। আজকে আমার কথাটা মিলিয়ে নে, যদি কোনো একটা সাবজেক্ট ধর থার্ড সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টারে কোনো একটা সাবজেক্ট যদি ভালোভাবে না পড়া থাকে, যদি মনে করিস যেটা পরে পড়ে নিতে পারবি, এটা পসিবল নয়, কোনো দিন পসিবল না। তোরা পারবিও না, আমাকে এটা তোরা নিজেরাই বলবি যে এটা সম্ভব হয় না এখন, কারণ তখন অলরেডি আরো কয়েকটা সাবজেক্টের চাপ চলে আসবে, ঠিক আছে? বা তুই কনসেপ্টটাই ভুলে যাবি। যে কারণে আমরা একটা কথা বলি, যখন এই ক্লাসটা হবে যতটুকু পড়ানো হবে ততটুকু স্টাডি কর, ততটুকু স্টাডি কর। এই জিনিসগুলো সবকিছু প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া জীবনে কিচ্ছু হয় না, কোনো কিছু সম্ভব না উইদাউট প্র্যাকটিস। এই যে অ্যাটেন্ডেন্সের অবস্থা, এর থেকেই বোঝা যাচ্ছে যে পড়াশোনার মান কোথায় গেছে। মানে যা একটা রুটিন ওয়াইজ হয়ে গেছে, আমরা আসবো, আমরা এসে ক্লাসে ঢুকবো, মাইকটাকে অফ করে রাখবো, যা হবে হবে। কারণ আমি বেশ কিছু জিনিস ওয়াচ করেছি ক্লাস মধ্যে, কিছু স্টুডেন্ট আছে যারা ক্লাস থেকে বেরোয় না, তার মানে কি সকালে আসছে মাইকটাকে অফ করে রেখে ক্লাসে জয়েন করছে, জাস্ট ফর জয়নিং অ্যান্ড জাস্ট ফর অ্যাটেন্ডেন্স। সে জানেও না কটায় ক্লাস শেষ হচ্ছে, সে সারাটা দিন কিন্তু অন থাকছে, তার অ্যাটেন্ডেন্সও ক্যালকুলেট হচ্ছে, but he is not present in the class. There is no such presence of his or her. তার কোনো প্রেজেন্স নেই, সে যা প্রেজেন্ট রয়েছে। এইভাবে কিছু কাকে ফাঁকি দিচ্ছিস? নিজেকে, আমাদের কাউকে ফাঁকি দিচ্ছিস না। এটা রিয়েলাইজ কর। যদি আজকে রিয়েলাইজ করতে পারিস তাহলে তোরই ভালো। তুই যা করছিস নিজের জন্য করছিস, কারোর জন্য করছিস না। যেটা করছিস, যা উন্নতি হবে তোর হবে, আর কারোর হবে না। এটা রিয়েলাইজ কর এখন থেকে। যাই হোক, তো ফ্রিকোয়েন্সি, এইখানে ফ্রিকোয়েন্সি বলতে কোনটা, যে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে হয়, তাহলে রোটারের ফ্রিকোয়েন্সি বলতে আমরা কোনটা বুঝবো? স্টেটর ফ্রিকোয়েন্সিটাকে বুঝবো, যদি স্ট্যান্ড স্টিল কন্ডিশনে হয়। আর যদি রোটেটিং কন্ডিশনে, যখন রোটেটিং কন্ডিশনে চলে আসছে, দ্যাট ইজ এক্স টু এস, সেটা বলতে আমরা কোন ফ্রিকোয়েন্সিটাকে বুঝবো? রোটারের ফ্রিকোয়েন্সি। রোটারের ফ্রিকোয়েন্সি মানে কোনটা? 2 পাই এফ আর ইন্টু এল। এই এফ আর মানে কি? রোটার ফ্রিকোয়েন্সি। এটা ইকুয়ালস টু কি? এস ইন্টু এফ, স্লিপ ইন্টু স্টেটর ফ্রিকোয়েন্সি। তার মানে কি? স্লিপ ইজ ডিপেন্ডস, ঠিক আছে? স্লিপ কি করছে? ডিপেন্ডেন্ট হচ্ছে কি এই ফ্রিকোয়েন্সির উপর। তার মানে যখনই মোটরটা ঘুরতে শুরু করছে, সেই অবস্থায় যে আমরা এক্স টু এসটা পাচ্ছি, এটা ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কি? ফ্রিকোয়েন্সিটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। ফ্রিকোয়েন্সিটা কার উপর ডিপেন্ডেন্ট? সবকিছু অঙ্কের মতো ফ্রিকোয়েন্সি কার উপর ডিপেন্ডেন্ট? এই যে আমরা স্পিড ইকুয়ালস টু কি জানি? 120 এফ বাই পি। দ্যাট মিনস 120 কনস্ট্যান্ট, পোল কনস্ট্যান্ট। তাহলে স্পিড কার উপর ডিপেন্ডেন্ট? ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। তাহলে যখনই আমার রোটার স্পিড অলওয়েজ কি? রোটার স্পিড দ্যাট ইজ এনআর অলওয়েজ লেস দ্যান এনএস। তার মানে কি? রোটার ফ্রিকোয়েন্সি অলওয়েজ লেস দ্যান স্টেটর ফ্রিকোয়েন্সি। দ্যাট মিনস এফ আর rotor frequency always less than f or supply frequency or stator frequency. এতগুলো জিনিসের জন্য কিন্তু এই ঘটনাটা, এই x2s বা x20 আছে। 0 মানে কি? x2 মানে কি? কেন এই x2s লেখা হচ্ছে? x for inductive reactance, 2 for secondary।
ইন্ডাকশন মোটরের সেকেন্ডারি বলতে আমরা রোটর সার্কিটকে বোঝাবো বা রোটর সাইডকে বোঝাবো। আর এস ফর হচ্ছে অ্যাট স্লিপ কন্ডিশন, মানে যখন ঘুরছে। আর জিরো মানে অ্যাট স্ট্যান্ড স্টিল কন্ডিশন। ঠিক আছে। আর রেজিস্ট্যান্স তো কখনোই চেঞ্জ হবে না, রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট। ঘোরা অবস্থাতে যা থাকবে স্থির অবস্থাতে তাই থাকবে। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা আসছি কি, তাহলে এটা হলো কি, দ্য স্ট্যান্ড টর্ক ইজ অলসো নোন অ্যাজ স্ট্যান্ড স্টিল টর্ক। এটা লিখতে দিতে পারে, এটা দিয়ে অঙ্ক করতে দিতে পারে। এবারে আমরা আসছি টর্ক অ্যাট সিনক্রোনাস স্পিড। অ্যাট সিনক্রোনাস স্পিড s ইকুয়ালস টু 0। সিনক্রোনাস স্পিড কখন হচ্ছে? যখন আমার s এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। s এর ভ্যালু কেমন হবে সিনক্রোনাস স্পিডে? সিনক্রোনাস স্পিড মানে ns। যদি মোটরটা স্পিডেই ঘোরে, যদি ns স্পিডে মোটরটা ঘোরে, তাহলে s ইকুয়ালস টু কত হবে? এইগুলো সব সিম্পল জিনিস, একবার বুঝলে কিচ্ছু নেই। ns মাইনাস ns বাই s, 0 বাই ns, তাহলে s ইকুয়ালস টু 0 হয়ে যাবে যদি মোটরটা সিনক্রোনাস স্পিডে ঘোরে। It is not possible actually, but we are considering that motor is rotating in the synchronous speed, that is ns. So right now at that time sync speed s equals to 0 and therefore td equals to 0, তার মানে কি আমার টর্কটাও 0 হয়ে যাবে। So at synchronous speed developed torque is 0। তার মানে বুঝতে পারছিস যে অবস্থায়, আর এটা কেন আইডিয়াল কন্ডিশন? If the torque is 0 then the motor is standstill. So if the induction motor is rotating at synchronous speed then the torque is 0, that means that is the ideal condition। এটা একটা আইডিয়াল কন্ডিশন, ওই কন্ডিশনে যাবেই না মোটরটা। টর্ক 0 মানে মোটর তো ঘুরবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা আসছি কি, এবারে একটা তুলনা করছি। কি করছি, এখানে লিখেছি কি আমরা, স্টার্টিং কন্ডিশনে মানে ইএমএফ আর টর্ক। তাহলে দেখ একদম স্টার্ট কন্ডিশনে E20 হচ্ছে ইএমএফ। তাহলে এখানে তাহলে আমি যদি এইভাবে ব্যাপারটা ভাবি, বাকিটা সবটাকে আমি কনস্ট্যান্ট ধরে দিলাম। ভালো করে শোন, সবটা আমরা কনস্ট্যান্ট ধরলাম। তাহলে যদি কনস্ট্যান্ট দিই তাহলে লিখতে পারি তো এখানে E20 বাই TE1। আচ্ছা এই TE1টা কি? সরি, এটা হচ্ছে আমার E20 বাই TE2। TE2টা কি? এটা হচ্ছে আমার টর্ক, মানে সেকেন্ডারিতে যে টর্ক। এবার আমি যদি ধরে নিই টর্কটা প্রডিউসড হচ্ছে, আমি ধরলাম অ্যাকচুয়ালি E1 আর E20, কথাটা ভালো করে শুনবি। E1 মানে কি, দ্য ইনডিউসড ইএমএফ ইন দ্য প্রাইমারি। প্রাইমারিতে যে ইনডিউসড ইএমএফটা হচ্ছে। এবার প্রশ্ন আসছে প্রাইমারিতে ইনডিউসড ইএমএফটা কি? আমি একটুখানি জিনিসটা ডাইরেক্ট চলে এসছে এখানে, ডাইরেক্টই আসবে কিন্তু না বলে দিলে বুঝতে পারবি না। এখানে একটুখানি করে দিয়ে জিনিসটা, এইগুলোই হচ্ছে কনসেপ্ট। আমি নয় যদি না বুঝিয়ে চলে যাই, এগুলো তোরা এই জায়গাগুলো ক্লিয়ার হবে না কোনো দিন। ধর সাপোজ এখানে আমি একটা ইন্ডাকশন মোটরের ছবি আঁকছি। এটা অনেক বড় এই জিনিসটা, মানে এই টর্ক ইকুয়েশনের ব্যাপারটা। এটা তো একদিনে সম্ভব না পুরোটা, সময় লাগবে। কিন্তু এই যে ক্লাসটা যারা সেকেন্ড দিন এই ক্লাসটা আর করবে না, তারা আর কিচ্ছু বুঝতে পারবে না। আমি প্রথম দিন বলেছিলাম যে ডিসি আর ইন্ডাকশন মোটর কিন্তু এক নয়, এটা বেশ ভাস্ট এবং বেশ টাফ, এত সোজা নয়। থ্রি ফেজ ট্রান্সফরমারের বেসটা এখানে লাগে। এটা হচ্ছে স্টেটর, তোদের
যে কথাগুলো বলি তোদের শুনতে হয়তো খারাপ লাগে, তোদের বয়সে আমাদেরও সে খারাপ লাগতো, কিন্তু সত্যি কথা বলতে আমরা আমাদের কলেজের স্যাররা এইভাবে কোনোদিন বলেনি, সত্যি বলেনি। কে বুঝলো না বুঝলো পড়িয়ে চলে যেত। এটা তোরা রিয়েলাইজ করতে পারবি পরে, যে জায়গাগুলো খামতি থেকে যাবে সেটা কোনোদিন আর ক্লিয়ার হবে না। বললাম এটা শর্ট সার্কিট বার, বললাম এটা কপার। তা এখানে আমি ধরছি মোটরটা স্ট্যান্ড স্টিল কন্ডিশনে আছে, ভালো করে শুনবি। এটা ধর স্ট্যান্ড স্টিল কন্ডিশনে আছে। এইখানে তিনটে কয়েলের মধ্যে আমি তিনটে ভোল্টেজ সাপ্লাই দিয়েছি, এটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে এই মাঝখানে, এই এয়ার গ্যাপ। যেটা কি করেছে, এই তিনটে আইডেন্টিক্যাল ওয়াইন্ডিং, এটা ধর N1 N2 N3, এই তিনটে আইডেন্টিক্যাল, এটা ধর N1 ড্যাশ N2 ড্যাশ N3 ড্যাশ, এই তিনটে আইডেন্টিক্যাল। এই ফ্লাক্সটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা যেটা সিনক্রোনাস স্পিডে ঘুরছে, দ্যাট ইজ 120 f/p, এই স্পিডে ঘুরছে। এটা কি করেছে, একে কাট করেছে। তাহলে এই তিনটের মধ্যে কি হয়েছে, ভোল্টেজ তৈরি হয়েছে। কত ভোল্টেজ তৈরি হয়েছে, যেটাকে আমরা লিখছি কি E2 0। তাহলে E2 0 এর জন্য কি তৈরি হয়েছে, আবার একটা টর্ক তৈরি হয়েছে। টর্ক তৈরি হলেই তো এটা ঘুরবে, এই ভোল্টেজ তৈরি হয়েছে, কারেন্ট ফ্লো করেছে, দেন টর্কটা তৈরি হয়েছে। তো সেটাকে ধরলাম আমি, সাপোজ লিখলাম আমি এটাকে T(E2). এবারে এটা তো হয়েছে সেকেন্ডারি সাইডে, এটা হয়েছে কেন, এই ফ্লাক্সটার জন্য। এটা হচ্ছে কি, আমার E2 0টাকে কি বলতে পারি, মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ E2 0। ট্রান্সফরমারের মতো ভেবে নে, সিম্পল ট্রান্সফরমারের মতো ভেবে নে। ট্রান্সফরমারে আমরা ইকুয়েশনে কি দেখেছিলাম, সরি এটা তো টার্নসটা, সরি এটা T2 টা, আচ্ছা এটা পরে বলছি আমি, আগে যেটুকু বলছি সে শুধু শোন, এটা আমরা পরে আসছি। টার্নসটাই এখান থেকে টর্কের মতো, ব্যাপারটা পরে আসছি, এটা এটা এক্ষুনি বুঝতে পারবি না। E1 টা কি, এবার এই যে ভোল্টেজটা, এই যে ফ্লাক্সটা, আমরা ট্রান্সফরমারের ইকুয়েশনে কি জানি, E1/E2 ইকুয়ালস টু N1/N2, জানি তো এটা, এটা জানি আমরা। তো এখানে ধর N1 মানে এখানে আমরা টার্নস গুলোকেও ধরতে পারি, T1 T2 ও ধরতে পারি। এবারে এই যে ফ্লাক্সটা, আমার মেইনলি বলার উদ্দেশ্য, এই ফ্লাক্সটা একে কাট করছে, তাহলে এখানে কাট করলে এখানে E2 0 তৈরি হচ্ছে। আবার এই সেম ফ্লাক্সটা কি করছে, একেও কাট করছে, তাহলে এদিকে E1 তৈরি হচ্ছে। তার মানে এই যে E1 টা সেলফ ইনডিউসড ইএমএফ এন্ড E2 টা হচ্ছে কি মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ। তাহলে এখানে E2 বলতে কোনটা বোঝাচ্ছি আমরা, এই E2 0টাকে বোঝাচ্ছি। তাহলে এখানে দেখ লিখছি আমরা, এখানে এই টিটা কি, এবার এন এর জায়গায় তুই টি ধরে নে, মানে এটাকে হচ্ছে টার্নস ধরে নে, এটাকে ধর তিনটে তো আইডেন্টিক্যাল টার্নস আছে, এটাকে ধর সেকেন্ডারি টার্নস T2 ধর, এই তিনটাকে একসঙ্গে, আর এই তিনটাকে ধরে নে T1। তার মানে কি E1/E2 equals to N1 ও যা, N1 মানে নাম্বার অফ টার্নস, T1 মানে নাম্বার অফ টার্নস। তাহলে আমি লিখতে পারি তো E1/E2 equals to T1/T2, যেটা আমরা ট্রান্সফরমারে ট্রান্স রেশিও ইকুয়েশন জানিয়েছিলাম, ঠিক এখানেও তাই একই হচ্ছে, E1/E2 0 T1 বা T1/T2, এটাই লিখছি এখানে। E2 0 মানে কি, এই সেকেন্ডারি ইনডিউসড ইএমএফ। এবার যখনই এটা ঘুরছে,
সেই অবস্থায় তো আমি রোটেটিং কন্ডিশনে চলে আসছি। রোটেটিং কন্ডিশনে কিন্তু এটা আর এই ইকুয়েশনটা একই থাকছে না। ট্রান্সফরমারের সঙ্গে যখনই আমি রিলেট করব ইন্ডাকশন মোটরকে, মনে রাখতে হবে তখন আমাকে এই জায়গাটায় গিয়ে সমান করতে হবে ট্রান্সলেশন ইকুয়েশনটা, যে ট্রান্সফরমার এবং ইন্ডাকশন মোটর এই দুটোই একইভাবে যখন স্ট্যাটিক কন্ডিশন, ট্রান্সফরমার তো অলওয়েজ স্ট্যাটিক, ইন্ডাকশন মোটরও যখন স্ট্যাটিক কন্ডিশনে আছে তখনই কিন্তু আমরা এই ইকুয়েশনটাকে লিখতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না। মানে অ্যাট দ্য টাইম অফ স্ট্যান্ড স্টিল কন্ডিশন, রোটেটিং কন্ডিশনে কিন্তু এটা আসবে না, কারণ কি দেন E2 is 0 is not constant at starting condition. At starting condition, at starting condition E2 0 is constant, এর ভ্যালু সমান সমান হবে। বাট at running condition E2s is depends upon on slip s, এটা s এর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তার মানে কি এই যে ডিরাইভ করছি আমরা, এটা শুধুমাত্র পসিবল কি রিলেট করছি যখন ট্রান্সফরমারের সঙ্গে, এটা অনলি পসিবল ফর স্ট্যান্ড স্টিল কন্ডিশন, নট ফর রানিং কন্ডিশন। সেটাই এখানে করা হয়েছে, কিছু না। এই যে ব্যাপারটা একই, U1 বাই E2 বা E2 বাই U1 ইকুয়ালস টু T2 বাই T1, একই জিনিস ওটা লিখেছে। যে আমরা U1 টাকে উপরে না লিখে E2 টাকে উপরে লিখছি, U1 বাই E2 ইকুয়ালস টু T1 বাই T2, তার মানে কি E2 বাই U1 ইকুয়ালস টু T2 বাই T1। কেন E2 টা উপরে রেখেছি? কারণ আমরা স্পিডটা বা টর্কটা যাই হোক না কেন পাচ্ছি কোথায়? সেকেন্ডারি সাইড বা এখানে আমরা রোটার সাইডে পাচ্ছি, সেই জন্য ওটাকে উপরে রাখা হয়েছে। E2 0 এর ভ্যালুটা দিয়ে বার করব আমরা। তাহলে E2 0 ইকুয়ালস টু কি হচ্ছে? T2 বাই T1 ইনটু U1। এবারে আমরা জানি কি স্টার্টিং টর্কের ইকুয়েশনটা আমরা কি জানি? একদম উপরে চলে আসছি আমরা। এই যে স্টার্টিং টর্ক TDST ইকুয়ালস টু 3E20 R2, এই যে ভ্যালুটা আমরা জানি। আমরা এখানে কি করছি? TD ইকুয়ালস টু লিখছি সিম্পলি E20 এর জায়গায়, এই যে E20 স্কয়ার ছিল, এর জায়গায় লিখে দিচ্ছি কোনটা? T2 বাই T1 ইনটু U1, ঠিক আছে? এটা লিখে দিচ্ছি, আর কি কোথায় লিখছি আমরা? E20 এর জায়গায়। কারণটা কি? E20 এর ভ্যালুটা তো আমরা জানি না। আমাকে যদি E20 কত ইনডিউস টিএম হচ্ছে সেটা আমরা জানি না। আমরা জানি কোনটা? সাপ্লাই ভোল্টেজটা জানি, ঠিক আছে? মানে E1 টা জানি, সেই জন্য আমরা এটাকে E1 এর রেসপেক্টে লিখছি স্টার্টিং টর্কটাকে বার করার জন্য। সিম্পলি আমরা ওই ভ্যালুটাকে চেঞ্জ করে দিচ্ছি, মানে E20 স্কয়ারের জায়গায় আমরা লিখছি কি ওই T2 বাই T1 স্কয়ার ইনটু U1, ওই ভ্যালুটাকে পুট করে দিচ্ছি। সো লেট এটা জানি আমরা কি 3 বাই 2 পাই ns T2 বাই T1 স্কয়ার ইকুয়ালস টু k, এটাকে k ধরে নিচ্ছি। কারণ কি এই 3 বাই 2 পাই ns টা তো কনস্ট্যান্ট, 3 বাই 2 পাই ns এর ভ্যালু তো কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা কনস্ট্যান্ট। 2 পাই মানে কি 2 into 3.14, ns মানে হচ্ছে সিনক্রোনাস স্পিড, ইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, 3 ইজ কনস্ট্যান্ট, ট্রান্সলেশন ইজ অলসো কনস্ট্যান্ট। তাহলে এটা পুরোটা যদি কনস্ট্যান্ট ধরি, তাহলে TD ইকুয়ালস লিখতে পারি তো আমরা k E1 স্কয়ার SR2 বাই SR2। কেন লিখলাম? এটা লিখেছিলাম স্টার্টিং কন্ডিশনে, ভালো করে শুনবি। এটা আমরা স্টার্টিং কন্ডিশনে লিখেছিলাম। এখানে আমরা কোন কন্ডিশনে আসছি? এটা আমরা আসছি রোটেটিং। রানিং কন্ডিশনে। স্টার্টিং কন্ডিশনে তো এনএস টা E2 0 ছিল, ঠিক আছে? এবারে আসছে কি আমার এস টা গুণ হচ্ছে E2 s, মানে কি অ্যাকচুয়ালি s ইনটু E2 0। E2 এই যে দেখ, এটা TD ইকুয়ালস টু আমরা করছি কি SR2। এই s টা এলো কোথা থেকে হঠাৎ করে? আবার দেখাচ্ছি,
এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে কিন্তু। না বুঝতে পারলে জিজ্ঞেস করবি, চুপ করে থাকবি না। আমরা বার করেছিলাম এতক্ষণ স্টার্ট এ টর্ক, মানে যেটা হচ্ছে আমাদের স্টার্টিং টর্ক টিডিএসটি। এবার রানিং টর্ক বার করছি। তাহলে আমরা জানি কি E2S, E2S মানে কি রানিং কন্ডিশনে যে ইনডিউসড ইএমএফ রোটারের, এটা ইকুয়ালস টু লিখতে পারি কি আমরা AC ইনটু E20, ঠিক আছে, X2S AC ইনটু কি হবে X20 এই এসটা এখান থেকে এলো, বুঝতে পারছিস? এখানে ওই জন্য এসটা চলে এসছে, ওই E2 সঙ্গে মানে U1 স্কয়ারের সঙ্গে এসটা গুণ হয়ে রয়েছে, আর কিছু না। U1 স্কয়ারের সঙ্গে এসটা গুণ হয়ে রয়েছে, এবার সেটাকে এইভাবে রেখেছি আমি। মানে এখানে এই যে এখানে এই যে SR2, এই যে SR2 টা বেসিক্যালি কিছুই না, এটাকে এরকম ভেঙে রেখে মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কিছুই না। এখানে আমি ধর সিম্পলি এরকম করছি ব্যাপারটা। দেখ এই ক্লাসগুলো না করলে সমস্যাটা কিরকম হয়, বই পড়ে যদি সব হয়ে যেত তাহলে আর ক্লাসের প্রয়োজন হতো না। এখানে আর কিছুই না, আমি যখন কি করছি E20 স্কয়ার করেছি তো, তা এখানে যখন এটা স্টার্ট কন্ডিশন, রানিং কন্ডিশনে যখন হচ্ছে কি হচ্ছে 3 ইনটু, ভালো করে শুনুন, 3 ইনটু E20 স্কয়ার ইনটু S, বা 3 ইনটু S ইনটু E20 স্কয়ার। আগে তো S ইকুয়ালস টু 1 ছিল, এবার সিম্পলি আমি S টাকে S এর ভ্যালুই রাখছি, S তো 1 নয় রানিং কন্ডিশনে, একদম সিম্পল টর্ক ইকুয়েশনে চলে যায়, যেটা আমাদের মেইন টর্ক ইকুয়েশন ছিল, আমি সেই ইকুয়েশনটাকে লিখছি এখানে, আর কিছু না। আর E20 এর জায়গায় আমি কি লিখছি, E20 মানে আমরা কি পেয়েছি, এই যে ভ্যালুটা পেয়েছি আমরা T1 T2/1 ইনটু E1, বোঝা গেল? এটা স্কয়ার ইনটু SR2 মানে কিন্তু R2 এর সঙ্গে S টা গুণ নেই, S টা কিন্তু এর সঙ্গে গুণ আছে, ঠিক আছে? আর নিচে সেরকম একই রকম ভাবে আগে S1 ছিল, তাই এখানে 1 টা গুণ করিনি, যেহেতু স্টার্টিং এ ছিল। রানিং এ কি হবে, আবার এর সঙ্গে S টা গুণ হয়ে যাবে, এটাই। তাহলে এইটা পেলাম আমরা টোটাল ইকুয়েশনটা। সিন্স E1 ইজ, এবার দেখ যে কথাটা আমি একটু আগেই বললাম, কথাগুলো প্রত্যেকটা লাইন শুনতে হবে কিন্তু। সিন্স E1 ইজ নিয়ারলি ইকুয়াল টু V1, আমার কি প্রয়োজন ছিল এত ঝামেলা করে E1 টা বার করার, আমি তো E20 রাখতে পারতাম। উই কান্ট ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ E20। একটা ট্রান্সফরমার, একটা ইন্ডাকশন মোটর, যে কোনো হোক, জেনারেটর, ডিসি জেনারেটর, যা খুশি ধর, কোনো কিছুরই কিন্তু ইনডিউসড ইএমএফ আমরা ক্যালকুলেট করতে পারবো না, ম্যাথমেটিক্যালি পারবো, বাট আমরা সেটাকে কি পাবো, আমরা মিটারের রিডিংটা কি পাবো, মিটার রিডিংটা আমরা পাবো টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে? বাট যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেটা কখনো পাবো না। তারপরে ড্রপ হবে, কিছু রেজিস্ট্যান্সের জন্য ড্রপ হবে, তারপর সেটাকে আমরা পাবো। তার মানে কি আমরা E20 এর ভ্যালু কিন্তু কখনো পাবো না। তাহলে আমরা পাবো কোন ভ্যালুটা, সাপ্লাই ভোল্টেজের ভ্যালুটা। এবার সাপ্লাই ভোল্টেজ মানে V1। এবারে প্রশ্ন আসছে, বলেছে দেখ V1 ইজ নিয়ারলি ইকুয়াল টু E1। E1 মানে কি, E1 মানে হচ্ছে সেলফ ইনডিউসড ইএমএফ ইন দ্য প্রাইমারি ওয়াইন্ডিং। That means in case of induction motor, E1 is the self-induced EMF in the stator. E1 টা কি, স্টেটারের মধ্যে যে সেলফ ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, দ্যাট ইজ E1। এবার তোরা বলতে পারিস যে E1 আর V1 তো কখনো সমান হবে না। আমি কিন্তু সমান বলছি না, আমি বলছি নিয়ারলি ইকুয়াল টু V1। বলতে পারবি কারণটা কি, কেন নিয়ারলি ইকুয়াল টু V1 হচ্ছে, কেউ বলতে পারবি? আচ্ছা, ট্রান্সফরমারের ট্রান্স রেশিওতে কি ছিল, V1/V2 ইকুয়ালস টু E1/E2। ভোল্টেজ আর ইএমএফ কখনো সমান হবে না, নিয়ারলি ইকুয়াল টু হবে। ইন কেস অফ ট্রান্সফরমার অ্যান্ড ইন কেস অফ ইন্ডাকশন মোটর এটা একেবারে কাছাকাছি, একদম হয়তো সমান না, কিন্তু যেটুকু অসমান আছে, মানে E1 আর V1 এর মধ্যে যেটুকু ডিফারেন্স আছে, দ্যাট ইজ নেগলিজেবল। কেন নেগলিজেবল, কে বলতে পারবে? আচ্ছা,
দেখ প্রত্যেকটা যা পড়াবো তার পেছনে একটা করে কেন জুড়ে দিবি। এরকম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ নেই যে এটা হয়, সব পিছনে কেন আছে। আমি নিজে না জানতে পারি সেটা, তখন আমি বলে দেবো না যে এটা হয়। এই যে ধর সিম্পলি ধর একটা ব্যাটারি আছে, একটা রেজিস্ট্যান্স আছে, একটা ধর এরকম লাইন আছে। আমি কি করলাম, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টমিটার লাগালাম। তাহলে আমরা এখানে রেজিস্ট্যান্স একটা ড্রপ পাবো, ভিআর পাবো, আর ব্যাটারি একটা ই আছে। তাহলে এখানে যে ভিআরটা আমরা পাচ্ছি, ঠিক আছে, এই ই আর ভিআর মধ্যে কোনটা বেশি? গ্রেটার দেন ভিআর অলওয়েজ। কারণ কি, এইখানে রেজিস্ট্যান্সের মধ্যে একটা ড্রপ হচ্ছে, ভোল্টেজ ড্রপ। এবার যেটা কোশ্চেন আসছে ইন্ডাকশন মোটর বা ট্রান্সফরমারের ক্ষেত্রে, আমরা বলছি কি E1 is nearly equal to V1, or you can write E1 is slightly greater than V1. এই slightly greater than কেন হচ্ছে? slightly greater than, ঠিক আছে, কেন আমরা একই বলছি? ট্রান্সফরমার বা ইন্ডাকশন মোটরের মধ্যে কি আছে? কয়েল আছে। এই কথাটা কোনোদিন ভুলবি না, সারা জীবন মনে রাখতে হবে, কারণ এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এসি ইউজ করার সব থেকে অ্যাডভান্টেজ। কয়েল মানে তার কি কি আছে? আর আছে, আর কি আছে? এক্সেল আছে, তাই তো? তাহলে তার টোটাল ইম্পিডেন্সটা কি? এটা কয়েলের কি হয়? এসিতে ইম্পিডেন্স হয় জেড ইকুয়ালস টু আর প্লাস জে এক্সেল, তাই তো? তো এর মধ্যে আর প্লাস এই পার্টটার মধ্যে সব সময় মনে রাখবি এই আর পার্টটা খুব কম হয়, রেজিস্ট্যান্স পার্টটাকে কম করে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার্টটাকে বেশি রাখা হয়। কারণ কি, আমার যদি জেড কে বেশি রাখতে হয়, আমি নয় একে বাড়াবো নয় একে বাড়াবো। একে বাড়ালে কি হবে, আমার আর যত বাড়বে তত আমার হিট প্রডিউসড হবে, কপার লস বাড়বে। কিন্তু এক্সেল কে বাড়ালে কি হবে? জেড বাড়বে। এটা তো রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট, এটা অ্যাক্টিভ কম্পোনেন্ট। অ্যাক্টিভ কম্পোনেন্টের মধ্যে আমার অ্যাক্টিভ পাওয়ার লস হবে, তার মানে কি হিট প্রডিউসড হবে বেশি, এফিসিয়েন্সি কমে যাবে লাইনে। এটা যদি বাড়াই তাহলে ইম্পিডেন্স বাড়বে কিন্তু আমার হিট প্রডিউস কম হবে। তাই জন্য কি হয়, যে কোনো এসি সার্কিটে রেজিস্ট্যান্সের ভ্যালুটা ভেরি ভেরি লেস দেন হয় কার ভ্যালুর থেকে? ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে, তাই জন্য আমরা এই রেজিস্ট্যান্স যদি ভ্যালু কম হয় তাহলে রেজিস্টিভ ড্রপ কম হবে, ভোল্টেজ ড্রপটা হবে কোথায়? মেনলি পাওয়ার লসটা হবে কোথায়? রেজিস্ট্যান্সেই তো। তাই জন্য কি হবে, যা ইনডিউসড ইএমএফ আর যা আমার ভোল্টেজ, তাদের মধ্যে খুব বেশি ডিফারেন্স হবে না, নিয়ারলি ইকুয়াল টু হবে। ঠিক আছে, এই জন্যই আমরা এখানে এটা লিখলাম, সিন্স E1 is nearly equal to V1, কাছাকাছি দুটোর ভ্যালু। তাহলে আমরা কি করছি? উই আর প্লটিং the value of V1 square instead of E1 square, and we know that we can find out the value of V1. আমরা জানি তো সাপ্লাই ভোল্টেজ কত। এবারে দেখ টর্ক ইকুয়েশন থেকে আমরা ইজি বার করতে পারবো, রেজিস্ট্যান্স মেজার করতে পারবো। রেজিস্ট্যান্স তো, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সও আমরা জানবো, যদি স্লিপের ভ্যালু জানি তাহলে সবটাই বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমার টর্ক ই গেল। দ্যাট ইজ দ্য torque equation of induction motor at running condition. Starting torque is obtained by putting S in the, এবার এখানে যদি S এর জায়গায় 1 লিখে দিই তাহলে এটা, তাহলে এখানেও সেম, আমার এই ইকুয়েশনে আসার দরকারই হচ্ছে না E2 0 তাহলে এখানে আমরা সিম্পলি কি করব, S এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে স্টার্টিং টর্ক পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে st ইকুয়ালস টু কি হবে? দেখো এখানে s এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি আমরা, tst ইকুয়ালস টু দেখ কি হচ্ছে, k v1 স্কয়ার, s টা গুণ করে দিচ্ছি 1 দিয়ে দিচ্ছি, r2 স্কয়ার x2 0 স্কয়ার।
এবারে খুব ভালো করে জিনিসটা লক্ষ্য কর, কোন জায়গাটাতে ডিসি মেশিনের সঙ্গে এটা পার্থক্য, ডিসি মোটরের সঙ্গে। শোন, আজকে যেটা আমি পড়াচ্ছি না ইন্ডাকশন মোটর, এটা হার্ট অফ দ্য ইন্ডাকশন মোটর আজকে স্টাডিতে যেটা হচ্ছে। তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট এই ক্লাসটা। দরকার হলে এই ক্লাসের ভিডিওটা বারবার দেখবি। টিএসটি ইকুয়ালস টু, দেখ লিখছি আমরা kv1 স্কয়ার r2 স্কয়ার প্লাস x2 0 স্কয়ার। তো k কনস্ট্যান্ট, r2 কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্স ডাজন্ট চেঞ্জ, ঠিক আছে। x2 এটা কি, x2 0 হচ্ছে একটা, খুব ভালো করে খুব সোজা ভাবে ভাববি, কঠিন করে কিচ্ছু ভাববি না। ধর এখানে আমি ইন্ডাকশন মোটরের যে ছবি যদি একটা আঁকি, ধর ইন্ডাকশন মোটরের রোটারের ছবিটা এঁকেছি, এই ধর রোটার, স্টেটার আঁকছি না। এই x2 0 কি জানিস? x2 0 হচ্ছে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে তার ইনডিউস ইন্ডাক্টেন্স, এটা তো আগেই বলেছি। এটা আমরা বার করবো কি করে? কিছুই না, এটা হচ্ছে কি, এই যে রোটারের যে নাম্বার অফ টার্নস গুলো আছে, তিনটে নাম্বার অফ টার্নস সমান রোটার ওয়াইন্ডিং এ। এই নাম্বার অফ টার্নসটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এল দিয়ে। মানে কি? এল মানে কি? ইন্ডাকটেন্স। তাহলে রোটারের যদি আমরা ইন্ডাকটেন্সের ভ্যালুটা জানি, দ্যাট ইজ কনস্ট্যান্ট, ইন্ডাকটেন্স তো কনস্ট্যান্ট এল, এটা ইকুয়ালস টু কি হচ্ছে 2 পাই এফ ইনটু এল। তাহলে ইন্ডাকটেন্সের ভ্যালু তো কনস্ট্যান্ট, ভালো করে শুনবে। এই তিনটে কয়েলের নাম্বার অফ টার্নস যদি সমান হয়, তাহলে তিনটের ইন্ডাকটেন্সও কনস্ট্যান্ট বা ইন্ডাকটেন্সের ভ্যালুটাও কনস্ট্যান্ট। এই এফ মানে কি? x2 0 মানে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে যার ইনডিউসড ইএমএফ, এই ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স যত, the inductive reactance of the rotor at standstill condition. এই এফ মানে কি? এই এফ মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি। সাপ্লাই ফ্রিকোয়েন্সি সব সময় 50 হার্জ। তাহলে এল ও কনস্ট্যান্ট, 50 ও কনস্ট্যান্ট, 2 পাই ও কনস্ট্যান্ট। তাহলে x2 0 অলওয়েজ কনস্ট্যান্ট, x2 0 কখনো চেঞ্জ হবে না। তাহলে আমরা বলতে পারি কি এখান থেকে, যে TST ইকুয়ালস টু kv1 স্কয়ার r2 স্কয়ার s2। তাহলে এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। তাহলে TST ইকুয়ালস টু v1 স্কয়ার, ঠিক আছে। So that is the starting torque is proportional to the square of the stator applied voltage. আমরা টর্ক তাহলে কি পেলাম? আমরা স্টার্টিং টর্কটা কি পেলাম? রানিং টর্ক কিন্তু হবে না, রানিং টর্কে আবার s গুণ হয়ে যাবে, এসটা গুণ হয়ে যাবে s ইনটু v1, কারণ স্লিপটা চলে আসবে তখন। স্টার্টিং টর্ক মানে কি? মোটরটাকে যখন ঘোরাবো, স্টার্টিং স্ট্যান্ড স্টিল থেকে ডাইনামিক করব, এই অবস্থায় আমরা কি দেখলাম? ও সাপ্লাই ভোল্টেজের স্কোয়ারের সঙ্গে আমার প্রপোর্শনাল। মানে এক কথায় ইন্ডাকশন মোটরে ভোল্টেজ যত বাড়বে তত টর্ক বাড়বে। ডিসি মোটরের সঙ্গে পার্থক্যটা কি হলো তাহলে? ডিসি মোটরের টর্ক ইকুয়েশন আমরা কি দিলাম? T proportional to বা আর্মেচার টর্ক TA proportional to phi into IA, ঠিক আছে। TA proportional to phi into IA, এটা জানতাম আমরা। আর এখানে আমরা কি দেখলাম? ইন্ডাকশন মোটরে TST proportional to V1 স্কয়ার। মানে আমি যত এখানে কারেন্টের সঙ্গে প্রপোর্শনাল ছিল টর্ক, কারেন্ট আর ফ্লাক্স। শান্ট মোটরের ক্ষেত্রে ফ্লাক্স কনস্ট্যান্ট, সেক্ষেত্রে TA প্রপোর্শনাল টু IA। আর এখানে সিরিজ মোটরের ক্ষেত্রে কি ছিল? TA প্রপোর্শনাল টু IA স্কয়ার, কারণ কি phi প্রপোর্শনাল টু IA, এগুলো আমরা জানি বা আগের সেমিস্টারে পড়েছি। এখানে কিন্তু তা নয়, এখানে আমার ভোল্টেজের স্কয়ারের সঙ্গে। এটা বোঝা গেল এতটা? বল। আচ্ছা, একদম ক্লিয়ার? আরেকবার দেখতে হবে স্যার। হ্যাঁ, আরেকবার দেখলে দেখবি এটা ক্লিয়ার হয়ে যাবে। জিনিসগুলো ভিডিও লিংকটা দিয়ে যা বল এবার। সোজা আছে স্যার, কিন্তু সোজাই আছে, শুধু ক্লাসটা করলে দেখবি এগুলো কিচ্ছু না এবং ইন্টারেস্টিং, এর মধ্যে বিশেষ কিছু নেই, সবই তোরা জানিস। শুধুমাত্র হঠাৎ করে চোখের সামনেটা দেখলে একটা ভয় লেগে যাবে, এটা কি করে এলো, কিন্তু প্রত্যেকটা ইন্টারলিঙ্ক। এবারে আসছে কি কন্ডিশন ফর ম্যাক্সিমাম টর্ক। কন্ডিশন ফর ম্যাক্সিমাম টর্কটা আজকে টোটাল পুরোটা হয়তো পড়ানো যাবে না, আমি তাও দেখছি কতটা পড়ানো যায় এটা। আচ্ছা, কন্ডিশন ফর ম্যাক্সিমাম মানে কি?
কোন কন্ডিশনে আমি টর্কটা বেশি পাবো, কোন কন্ডিশনে পাবো, একটা সিম্পল আর মাথায় রাখবি। ধর একটা ভ্যালু আছে TD ইকুয়ালস টু বা রানিং টর্ক ইকুয়ালস টু আমরা জানি কি কে এস আর টু ইটু জিরো স্কোয়ার, ইটু জিরোটাই আমরা তখন লিখেছিলাম ওই ভি দিয়ে, আমি আমার ওই ইকুয়েশনটা লিখেছি আর কিছু না, আর টু স্কোয়ার প্লাস এস স্কোয়ার এক্স টু জিরো স্কোয়ার, মানে ইউ ওয়ানটাই ওই মানে কে আবার সেই পুরোনো ইকুয়েশনটাই চলে এসেছি অ্যাকচুয়ালি, মানে এই ইকুয়েশনটাও লিখতে পারিস, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ইকুয়েশন লেখ, একই ব্যাপার। এই কে ভি ওয়ানটা না লিখে একদম এই পুরোনো ইকুয়েশনে চলে এসেছি একদম। এটা হচ্ছে যে মেইন টর্ক ইকুয়েশন ছিল, এখানে এসটা গুণ করে দিলেই মেইন টর্ক ইকুয়েশন চলে আসবে, সেটাতেই এসছি আমি। মানে এখানে টি ইকুয়ালস টু বা টিডি ইকুয়ালস টু, এখানে একটা এস চলে আসবে, এখানে একটা এস চলে আসবে, সেটাই আর কি, ওটাই করা হচ্ছে মেইন টর্ক ইকুয়েশন। তাহলে ওই কে ইকুয়ালস টু 3/2π ns ছিল, ওটাকে আমরা 3/2π ns থেকে কে লিখে দিয়েছি। যে কোনো কি ক্ষেত্রে যে কোনো একটা এফিসিয়েন্সি মানে যে কোনো কিছু ম্যাক্সিমাম করতে গেলে, ভ্যালু ম্যাক্সিমাম পেতে গেলে কি করতে হবে, এই ডিনোমিনেটর যে পার্টটা আছে নিচের পার্টটা, এই পার্টটাকে যত আমি কমাবো তত কি হবে, আমার এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে, তত এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে যত আমি এই পার্টটাকে কমাতে পারি। তাহলে এখানে এই পার্টটাকে দেখ লেখা আছে, ইফ দ্য ইম্পিডেন্স অফ দ্য স্টেটর ওয়াইন্ডিং ইজ অ্যাজিউমড টু বি নেগলিজিবল দেন ফর দ্য গিভিং সাপ্লাই ভোল্টেজ V1 E20 রিমেইনস কনস্ট্যান্ট। কথাটার মানে কি, যদি এই নিচের পার্টটা কে আমি কমিয়ে দিতে পারি, মানে কি এই R2 স্কয়ার প্লাস S স্কয়ার X20 স্কয়ার, এটা মানে কি Z স্কয়ার ছিল, এই Z স্কয়ারটা কেন এসেছিল, একটা Z এসেছিল কি, একটা যে এসেছিল আই এর জন্য, দ্যাট ইজ ভি বাই জেড, আর একটা এসেছিল কি আর বাই, একদম আমি একদম মেইন টর্ক ইকুয়েশনটা একটু যাই, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। আজকে এটা ডিটেইলে শুরু করবো না, আমি জাস্ট বলে দেবো জিনিসটা, পরের দিন এটা করা হবে। দাঁড়া, এইটা আমি বলি, এটা আর কিছু দেখানোর নেই, আমি একদম মেইন টর্ক ইকুয়েশনটাতে যাই। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি আমার এক মিনিট, আচ্ছা দেখা যাচ্ছে এটা, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা এখানে আমরা মেইন টর্ক ইকুয়েশনটা করেছিলাম, এখানে আমরা যে মেইন টর্ক ইকুয়েশন করেছিলাম, এই যে টর্ক ইকুয়েশনটা ছিল, এটা কেন এসেছিল বলেছিলাম, আগের ইকুয়েশনটা দেখ, P প্রপোর্শনাল টু E2 I2 cos phi 2 ছিল, ঠিক আছে। এবারে E2 এর জায়গায় আমরা এটা বলেছিলাম, আমি তাও আমি আরেকবার বলে দিই, E2 এর জায়গায় আমরা কি লিখেছিলাম, E2 I2 cos phi 2, তো তাহলে E2 I2 I মানে কি, I I ইকুয়ালস টু কি V বাই Z, তাহলে আমি যদি ওই E2, আচ্ছা আমি এটা লিখে দেখাই, এটা এই ধর P proportional to E2 I2 cos phi 2, এই ছিল আমার ইকুয়েশন। তাহলে এখানে আমরা লিখতে পারি কি,
E2 I2 মানে আমরা কি লিখতে পারি, E2 রইল। এবারে I2 ইকুয়ালস টু কি লেখা যায়, V/Z লেখা যায় তো, I মানে V/Z। তার মানে এখানে আমি সিম্পলি লিখে দিচ্ছি আগে I ইকুয়ালস টু V/Z। cos phi ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, R/Z। ঠিক আছে, তাহলে এখানে এটা ইকুয়েশনটা কি হবে, কে, কেটা হচ্ছে আমার রানিং, এখানে কে মানে কি রানিং কন্ডিশনে কে ইকুয়ালস 3/2π/ns। এটা আমি বলেছিলাম যে রানিং কন্ডিশনে কেন 3/2π/ns হচ্ছে, আমার একটা আরপিএম এ কতটা ঘুরছে সেটা 3টে কয়েল। ঠিক আছে, সেই জন্য আমি k/3/2π/n বলেছিলাম। এস স্লিপ আসছে রানিং কন্ডিশনে। এবারে E2 স্কোয়ার আসছে। E2 স্কোয়ার কেন আসছে, E2 স্কোয়ার আসার কারণটা হচ্ছে কি, আমার একটা E2 ছিল আর একটা E2 কি, মানে এখানে আমি লিখছি, ধর আগে প্রপোর্শনাল লিখি, T প্রপোর্শনাল টু কি লিখছি আমরা, E2। এবার আসছে এস, এস আসছে কারণ কি রানিং কন্ডিশনে আছে তাই এস এলো। আর একটা কি আসছে I2 মানে আবার কি লিখতে পারি আমরা, E2/Z2 লিখতে পারি তো, cos phi 2 মানে আবার কি লিখতে পারি, এটা মানে কি লিখতে পারি আমরা, সরি এটা মানে আমরা লিখবো কি, লেখা তো। এবার কনস্ট্যান্ট নিয়ে আসছি আমি, T ইকুয়ালস টু কে এস E2 স্কোয়ার R2 বাই Z2 স্কোয়ার মানে কি R2 স্কোয়ার প্লাস S x2 0। ঠিক আছে, এখানে E2 মানে কোনটা অ্যাকচুয়ালি, E2 0টা, মানে E2 মানে এখানে কোনটা, E2 0টা, S ইনটু E2 0 0 স্কোয়ার, S ইনটু E2 0 মানেই তো E2S, E2S মানেই তো S ইনটু। হ্যাঁ স্যার। ঠিক আছে, এখানেও ঠিক তাই, R2 S ইনটু কি হবে বল, এটা কি x, তো x2 0 এটা স্কোয়ার, তার মানে s স্কোয়ার x2 0 স্কোয়ার, এটাই লেখা হচ্ছে। এই যে sx2 মানে x2 0, এখানেটা লেখেনি ওরা, R2 লিখে রেখেছে, x2 লিখে রেখেছে, 0 x2 মানে হচ্ছে আমার x2 0, x2 ও যা x2 0 ও তাই। ঠিক আছে, E2 ও যা E2 0 ও তাই, কারণ রানিং কন্ডিশন স্টার্টিং কন্ডিশনে এটা যেহেতু রানিং কন্ডিশন লিখছি তাই আমি s E2 স্কোয়ার লিখছি, মানে বেসিক্যালি কি এটা s E2 0 স্কোয়ার। তো তাহলে আমি যদি তলার পার্টটাকে কমাতে চাই, এই তলার পার্টটা কমানো মানে কোন পার্টটা কমানো, তলার পার্টটা কমানো মানে আমি cos phi-টা তো আমি চেঞ্জ করতে পারবো, cos phi চেঞ্জ করতে পারবো না। আমি যদি এইটা যদি চেঞ্জ করতে পারি, I মানে কি V/Z, তো V/Z আমি কিভাবে চেঞ্জ করব, আমার কখনোই কিন্তু আমার পক্ষে I কে কমানো, মানে V/Z I2 মানে হচ্ছে V2/Z2, বা ধর আমি এখানে E2 0/Z2, Z আমি চেঞ্জ করতে পারছি না। শুধু যদি আমি সাপ্লাই ভোল্টেজটাকে বাড়িয়ে দিতে পারি, সাপ্লাই ভোল্টেজটা যদি বাড়িয়ে দিতে পারি তাহলে কি হবে, আমার E2 0 ভ্যালুটা বাড়বে, সাপ্লাই ভোল্টেজটা বাড়ালে E2 0 ভ্যালুটা বাড়বে, ফ্লাক্স E2 0 বাড়বে, তাহলে কি হবে, আমার উপরের পার্টটাকে আমি বাড়াতে পারবো। মানে এটাই বলতে চাইছি, যদি এখানে আমি সাপ্লাই ভোল্টেজটাকে বাড়াই তাহলেই একমাত্র টর্কটাকে আমি বাড়াতে পারবো। আমরা কখনোই এক কথায় নিচের পার্টটাকে কমাতে পারলে উপরের পার্ট, নিচের পার্টটা কমানো মানে কি cos phi equals to R/Z, সেই z কে আমি কমাতে পারবো না। ঠিক আছে, এবারে দেখ আর কি, আর যদি আমি এই স্লিপের ভ্যালুটা যত আমি বাড়াবো, স্লিপের ভ্যালু যদি বাড়াই, স্লিপের ভ্যালু বাড়ানো মানে কি, স্লিপের ভ্যালু বাড়ানো মানে হচ্ছে আমার ওটা ফ্র্যাকশনাল ভ্যালুতে যাবে, একের কাছাকাছি যদি আমি নিয়ে যেতে পারি তাহলে কি হবে, টর্কটা ম্যাক্সিমাম হবে। নয় স্লিপের ভ্যালুটাকে বাড়াতে হবে, নয় আমাকে এই ভোল্টেজের ভ্যালুটাকে বাড়াতে হবে। স্লিপটা কি অ্যাকচুয়ালি, স্লিপটা একটা আমার ফ্র্যাকশনাল ভ্যালু, যত ফ্র্যাকশন দিয়ে গুণ করব
যত আমি একের কাছাকাছি চলে আসবো এই ভ্যালুটাকে, ঠিক আছে, তত আমার কি হবে, বা যত আমি ভোল্টেজটাকে বাড়াবো, এটাকে যত ফ্র্যাকশনাল ভ্যালু মানে সরি একের থেকে যত কমাবো, তত কি হবে নিচের পার্টটা কম, মানে স্লিপের ভ্যালুটাকে যত আমি কমাতে পারবো, আর বা যত আমি এই ভোল্টেজটাকে বাড়াতে পারবো। এবার স্লিপের ভ্যালু কমিয়ে কমিয়ে জিরো তো করা সম্ভব না, জিরো হয়ে যাওয়া মানে কি সিঙ্কোনাস স্পিডে নিয়ে আসা, যেটা কোনো পসিবল না। তাহলে আমি যদি উপরের ভ্যালুটাকে বাড়াতে পারি, তাহলে একমাত্র আমার টর্কটাকে ম্যাক্সিমামের দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে। ঠিক আছে, এটা কনসিডারেশনটা, পরের দিন ডিটেলটা আমরা পড়াবো। বুঝতে পেরেছিস মোটামুটি? হ্যাঁ স্যার। স্যার এবার করলে বাকিটা ক্লিয়ার হবে। আচ্ছা দাঁড়া, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই একটু। বল, কেউ কিছু বলার থাকলে বল। ভিডিও লিংকটা একটু দিয়ে দেবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। বলছি স্যার তাহলে সিঙ্ক্রোনাস স্পিডটা শুধু থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালি পসিবল নয়। সিঙ্কোনাস স্পিডে ঘোরায় না, সম্ভব না। কি করে সম্ভব? টর্ক হয়ে যাবে আমার। সিঙ্কোনাস স্পিডে কখনোই ইন্ডাকশন মোটর ঘুরবে না, তাহলে সিঙ্কোনাস মোটর বলতে পারবি, কারণ স্লিপ তখন জিরো হয়ে যাবে। স্লিপ জিরো হলে টর্ক জিরো হবে। আগের দিন স্লিপ টর্ক ক্যারেক্টারিস্টিক্স দেখালাম না, এস যখন জিরো তখন টর্ক জিরো, অরিজিন থেকে স্টার্ট করছে এই জন্য। টর্ক জিরো হলে মোটর তো ঘুরবেই না। বুঝতে পারলি? ঠিক আছে, আজকে থাক এতটা, আবার নেক্সট ক্লাসে আমরা করবো, আমার একটা ক্লাস আছে আবার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।